নমস্কার। আগের দিন আমরা আলোচনা করেছিলাম অর্থনীতির বিবর্তন সম্পর্কে। আজ বিভিন্ন অর্থনীতিবিদ তাদের নাম এবং তারা যে মতবাদগুলো দিয়ে গেছেন তাদের সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। তো প্রথম থেকে যেটা দেখা যায় যে ফিজিওক্র্যাটস বা প্রকৃতিতন্ত্রবাদীর যে উদ্ভব, যে প্রথম যে অর্থনীতির যে সূচনা সেটা কেমন হয়েছিল, দেখা গেছিল যে ফ্রান্সের কিছু লোকজন তাদেরকে বলতো ফিজিওক্র্যাটস বলেছিল। এরা সওদাগরি অর্থনীতির পরবর্তী পর্যায়ে যারা মনে করতেন যে জমি থাকলেই, জমির মাধ্যমেই দেশের উন্নয়ন, মানে জমিতে যদি চাষাবাদ করা যায় তার থেকে যে উৎপাদন হয়, তার থেকে যে অর্থ পাওয়া যায়, তার থেকেই দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। এই মতবাদের যিনি প্রথম সমর্থক ছিলেন বা অন্যতম সমর্থক ছিলেন, তার নাম ছিল ফ্রাঁসোয়া কেনে। এই হলো মোটামুটি প্রথম অর্থনীতির ধারণা। এবং তারপর 1776 সালে যে আধুনিক অর্থনীতির সূচনা, যাকে বলে ক্লাসিক্যাল ইকোনমিক্স, এবং আমরা যাকে বলি, মানে যাকে আমরা ফাদার অফ ইকোনমিক্স বলে চিনি, এই অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন, পুরো নাম হচ্ছে অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন নামে একটি যুগান্তকারী বই তিনি প্রকাশ করেন। সেখানে তিনি আধুনিক অর্থনীতি যে ধারণা দেন, তাই ইংরেজিতে ক্লাসিক্যাল ইকোনমিক্স নামে পরিচিত। তো উনি কি বলেছিলেন যে ধন সম্পদই হচ্ছে আসলে অর্থনীতির বিষয়বস্তু। সেই যার কাছে যত ধন থাকবে, অর্থ থাকবে, সেই নিয়েই অর্থনীতি কথা বলবে। সেই জন্য তার কথাতে অর্থবিদ্যা হলো সম্পদের বিজ্ঞান। এবং তিনি এই প্রসঙ্গে বাজার অর্থনীতির কথা বলেছিলেন, এবং অবাধ বাণিজ্য এবং অদৃশ্য হস্ত, এই সমস্ত বিষয়গুলো আমরা পরে আলোচনা করব একটু একটু করে। ওনার এই যে মতবাদগুলো এবং শ্রমবিভাজন, বিশেষীকরণ বা স্পেশালাইজেশনের ধারণা তিনি দেন। এবং তাকে যারা সমর্থন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জন স্টুয়ার্ট মিল, ডেভিড রিকার্ডো, ম্যালথাস, জেবি সে, এবং তাদেরকেও এই ক্লাসিক্যাল ইকোনমিক্স ধরা হয়। এরপর আমরা যার কথা পড়ব তিনি হলেন আবার সম্পূর্ণ নতুন একটি ধারণা, যাকে বলা হয় নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, সেই ধারণার প্রবর্তন করেন। তার নাম হলো কি? আলফ্রেড মার্শাল। তিনি এই 1890 খ্রিস্টাব্দের আশেপাশে একটি নতুন ধারণা দিলেন, যেই ধারণাটা হলো আদর্শ ভিত্তিক বিজ্ঞান। অর্থনীতি বা অর্থশাস্ত্র হলো আদর্শ ভিত্তিক বিজ্ঞান। তিনি অ্যাডাম স্মিথের কথা থেকে কিছুটা এগিয়ে এসে বললেন যে শুধুমাত্র অর্থ সম্পদ এই নিয়ে অর্থনীতিকে ভাবলে চলবে না। এখানে কিছুটা আদর্শ, মানে কি হওয়া উচিত, অর্থনীতি যদি সমাজবিজ্ঞান হয় তাহলে এই অর্থনীতির সাহায্যে কি হওয়া উচিত, অর্থ সম্পদ কিভাবে বন্টিত, সম্পদ আয়ের পরে তার কি কি হওয়া উচিত, সেই সম্পর্কে তিনি একটি নতুন ধারণা দিলেন। তাকে নর্মেটিভ বা আদর্শভিত্তিক বিজ্ঞান বলে বলা হলো। এরপরে এই আদর্শভিত্তিক বা ওয়েলফেয়ার কনসেপ্ট, ওয়েলফেয়ার মানে জনকল্যাণমূলক যে অর্থনীতির যে দিকটি আলোচনা করেন পিগু 1912 খ্রিস্টাব্দে। তিনি তার ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার গ্রন্থে এই সম্বন্ধে ধারণা দিলেন। এটা বলা হলো মানুষের জন্য কি হয়, কি করা উচিত, এইসব নিয়ে অর্থনীতি কথা বলে। তারপর যার কথা আমরা জানবো তার নাম হচ্ছে রবিন্স কি বলল? সম্পদ বা উপকরণের যোগানের দুষ্প্রাপ্যতা, এটাই হলো অর্থনীতির মূল কারণ। আমাদের সম্পদ কি? সম্পদ সীমিত, কিন্তু মানুষের অভাবের কোনো শেষ নেই। সেই জন্য সেই অভাব পূরণের যে ক্ষমতা, সেই সীমিত সম্পদের কে নিয়ে অভাব পূরণ, সেই সীমিত অর্থ বা সীমিত ক্ষমতা দিয়ে মানুষ কিভাবে তার চাহিদা বা অভাবগুলোকে র্যাঙ্ক ওয়াইজ, মানে কোনটা আগে করবে কোনটা পরে করবে সেই অনুযায়ী যে মেটাবে, সেই নিয়ে উনি দুষ্প্রাপ্যতা এবং তার অভাব মোচন, এই ধারণাটি তিনি বললেন। তারপরে আমরা শেষে যার কথা বলবো মূলত তার নাম হচ্ছে লর্ড কেইন্স। তিনি কি ধারণা দেন? তিনি এই যে তার যে বইয়ের নাম
দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক যে গ্রন্থটি প্রকাশ করেন, সেখানে তিনি প্রথমে সমষ্টিগত অর্থবিদ্যা বা ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনা শুরু করেন। ওই জন্য এই তার মতবাদকে কেইনশিয়ান রিভলিউশনও অনেক সময় বলা হয়, কারণ এর আগে যারা যে অর্থনীতিবিদদের কথা আমরা জানলাম তারা মূলত মাইক্রো ইকোনমিক্সের দিকটাতে ফোকাস করেছিলেন। এইবার তিনি যেটা বললেন, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সমাজবিজ্ঞান, দুষ্প্রাপ্যতা, এইগুলোর সাপেক্ষে এরপরে যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন, বা কিভাবে এই অর্থব্যবস্থাকে চালনা করা হবে। সেটা হচ্ছে একটা কান্ট্রিকে বা একটা দেশকে যদি আমরা অ্যাজ আ হোল একটা পুরো ইউনিট ধরি, তাহলে সেখানের যে অর্থনীতির উন্নয়নের জন্য ব্যাংকের সুদের হার কমানো বা বিনিয়োগ বাড়িয়ে ফিসকাল নীতির কিভাবে প্রয়োগ হবে, এইভাবে কিভাবে ধনতান্ত্রিক দেশগুলো বা সমাজতান্ত্রিক দেশগুলো নিজেদের মন্দাকে দূর করতে পারবে। কারণ তিনি যে সময় এই মতবাদটা দেন সেই সময় বিশ্বব্যাপী মন্দা, মানে 1929-30 সময় ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিপ্রেশনের সময় যাচ্ছিল। এরপরে আরও কিছু অর্থনীতিবিদগণ তাকে এই সমষ্টিগত অর্থবিদ্যা বা ম্যাক্রো ইকোনমিক্সকে সাপোর্ট করেন। তারপরে যার কথা আমরা জানবো তিনি হচ্ছেন ডোমার, হ্যারড ডোমার। তিনি এই উন্নয়ন মডেল বা এটা হচ্ছে গ্রোথ মডেল, গ্রোথ ইকোনমিক্স মানে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের দিকটাকে তিনি বলেন। তারপরে জাতীয় আয়, মাথাপিছু আয়, চুইয়ে পড়া অর্থতত্ত্ব, এগুলো সম্পর্কে এক এক করে ধারণা আমরা পাই। এরপরে যাদের কথা আমরা আলোচনা করব তাদের নাম আমরা মোটামুটি, তার মধ্যে অমর্ত্য সেন যিনি আছেন আমাদের বাঙালি অর্থনীতিবিদ, তার কথা আমরা সবাই জানি। 1998 সালে তিনি নোবেল পেয়েছিলেন। তিনি যে ধারণাটির ওপর আলোকপাত করেছিলেন সেটা হচ্ছে ভোগ ব্যয়ের সক্ষমতা বা ক্যাপাবিলিটি, আর সামাজিক পছন্দ, সোশ্যাল চয়েস। এই দুটো বিষয়ে উনি মানে ওনার যুগান্তকারী কিছু থিসিস আছে। তো তারপরে ওনার সাথে এক মত মিলিয়ে স্যামুয়েলসন, যিনি বলেছিলেন যে সমাজের বর্তমান ভোগ ও ভবিষ্যৎ ভোগের প্রয়োজনীয়তার বিষয়টি দেশের দুষ্প্রাপ্য উপকরণগুলিকে যথাযথ প্রয়োগের জন্য ক্ষেত্র নির্বাচনের বিষয়টি অন্যতম আলোচ্য বিষয়। এখানে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানুষের আদতে যদি বিকাশ হয়, তাহলে উন্নয়ন যে তার সাথে সাথে সম্ভব কি সম্ভব না, বা উন্নয়ন আদতে হওয়ার জন্য কোন কোন দিকগুলোর আলোকপাত করতে হবে তার সম্বন্ধে এনারা খুব বিশদে আলোচনা করেছেন। এবং তোমাদের এই টপিকটা পুরো এই অর্থনীতিবিদদের সম্বন্ধে আলোচনা বা এই সংক্রান্ত কোনো জিনিস সিলেবাসে নেই, কিন্তু তবুও পরবর্তী যে ছোটো ছোটো কিছু টপিক আছে সেই টপিকগুলো জানার জন্য এনাদের যে মতবাদ বা ছোট যে কথাগুলো ওনাদের যে আলোকপাত করেছেন যে যে জায়গাগুলোতে, ওইগুলো সম্বন্ধে একটু জেনে রাখলে ভালো। এরপরে আমি ওই টপিক ওয়াইজ ইউনিট 1-এ যা আছে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব এবং আলোচনা করব। এই ভিডিওটা তোমরা মূলত অর্থনীতি সম্পর্কে উৎসাহ পাওয়ার জন্য এবং অর্থনীতির যে গভীর জ্ঞান মানে একটু জানার জন্য তোমরা এই ভিডিওটা একটু দেখো, এবং এরপরে আরও ভিডিও আসছে।